জয় হোক! দূরকে নিকট এবং পরকে ভাই করেছে যে বিজ্ঞান, তার জয় হোক! সবাইকে স্বাগত জানাচ্ছি। বুঝতেই পারছেন দেশের এই পরিস্থিতিতে আমাদের সবারই একটু ধৈর্য ধরা এবং ধৈর্য রাখা একটু কঠিন হয়ে পড়েছে। কিন্তু অ্যা এই যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আ ব্যর্থতায় পর্যবসিত হতে যাচ্ছে, যার আলামত আপনারা এবং আমরা এখনই দেখতে পাচ্ছি। বিশ্বাস করুন, বাংলাদেশের উন্নতি হোক, ভালো হোক, মঙ্গল হোক, বাংলাদেশ ভালো চলুক, সেটা আপনার মতো আমিও চাই। কিন্তু যেভাবে এই বিপ্লব শুরু হলো এবং যেভাবে তথাকথিত এই বিপ্লব সফল হলো এবং তার পরবর্তীতে আজকে ধরুন ৩য় সপ্তাহ চলছে যে অ্যা তত্ত্বাবধায়ক সরকার আ বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করেছে এবং আওয়ামী লীগের প্রধান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছাড়িয়ে ভারতে পালিয়ে গিয়েছেন। তারপর থেকে আজকে পর্যন্ত যা কিছু ঘটেছে, যা কিছু আপনারা দেখছেন, সেটা শুধু প্রতিশোধের রাজনীতি। আগে আওয়ামী লীগ অনেক অত্যাচার, লুটপাট করেছে এবং সঙ্গত কারণেই তারা স্বৈরাচারী ছিল এবং তাদের পরাজয় তাদের প্রাপ্য ছিল, সেই নিয়ে কোনো বিতর্ক নেই। কিন্তু একটা সরকারকে পরাজিত করে ক্ষমতা যদি এমন আরেকটা সরকার দখল করে যে আগেকার সরকারের মতোই শুধুমাত্র প্রতিশোধ পরায়ণ, লুটপাট এইসবের দিকে শুধু তার মনোযোগ থাকে, তাহলে সেটা কোনো রকমের কোনো বিপ্লব হলো না। দেশের জনগণের ভোগান্তি ছাড়া সেখানে লাভের কিছুই হলো না। বাংলাদেশে বন্যা পরিস্থিতি এই মুহূর্তে ভয়াবহ অবস্থায় আছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সরকারের কোনো স্ট্রাকচার, তাদের কোনো নীতি, তাদের কোনো পরামর্শ এবং সরকার যন্ত্রটা এতগুলি তাদের অপারেট সত্যি খুব ভালো কোঅর্ডিনেট হয়ে কাজ করছে, এরকমের কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। ব্যক্তিগত উদ্যোগে মানুষ সব প্রণোদিত হয়ে চাঁদা কালেকশন করছে, সাহায্য, দ্রব্য, কাপড়, খাবার সেগুলি সাহায্য করছে। উদ্ধার করবার জন্য নৌকা, বোট এগুলি সব ব্যক্তিগত উদ্যোগে সংগ্রহণ করছে। তাদের পাশাপাশি খুব সীমিত আকারে পুলিশ, শান্তিরক্ষী বাহিনী বা র্যাব এবং সেনাবাহিনী বা শান্তিরক্ষী বাহিনী, তাদেরকে সবাইকে বলা যায় আনসার বাহিনী, সবাই খুব সীমিত পরিসরে এর সঙ্গে যুক্ত হয়েছে। কিন্তু একটা এইরকমের একটা আ প্রাকৃতিক দুর্যোগের জন্য যেই পরিমাণ সংঘবদ্ধ সরকারের সব অর্গান একসঙ্গে হয়ে একজন আরেকজনের সঙ্গে যোগাযোগ করে কোন এলাকায় কি প্রয়োজন সেটা উম সেটার কোনো স্ট্রাকচার, তারা সেটা সুচিন্তিতভাবে যে কিছু করতে পারছেন না, সেটা আমরা দেখতে পাচ্ছি না। এবং সরকারের উপদেষ্টাদের ভিতরে ছাত্রদের পক্ষে যে ২ জনের বক্তব্য আজকে পর্যন্ত দেখতে পেলাম ফেসবুকে এবং বিভিন্ন মিডিয়ায়, সেখানে ভারতের উপরে দোষারোপ, ভারতের আ কাছে দোষারোপ করা হয়েছে। ভারতকে দোষ দেওয়া হয়েছে আমাদের বন্যা পরিস্থিতির জন্য। কিন্তু বন্যা পরিস্থিতি শুধু ভারতের দোষ নয়, সারা পৃথিবীর মানুষের দোষ। এটা একটা প্রাকৃতিক বিপর্যয়। দেখেন সৌদি আরবে কি পরিমাণ বন্যা হলো, কি পরিমাণ বৃষ্টি হলো, সেটা কেউ কল্পনা করে নাই। এবং পৃথিবীতে এই পরিমাণ বন্যা, ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতেই থাকবে। সেটা ঠেকানোর কারো কোনো উপায় নেই এবং সেটা মানবজাতি একসাথে করতে হবে। একটা দেশ কিংবা একটা জাতি বা একটা মহাদেশও তার জন্য যথেষ্ট নয়। পৃথিবীর সমস্ত মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে এর পক্ষে কাজ করতে হবে। না হলে এই প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষার কোনো উপায় নেই। তো যাই হোক, আমরা সীমাবদ্ধ রাখতে হবে আমাদের আলোচনা, যে এই যে তথাকথিত ছাত্র আন্দোলন এবং তারা অনেকে খুশি হয়ে সেটাকে বলেছেন গণ অভ্যুত্থান, এইসব আসলে কিছুই নয়। তারা শুধু একটা ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করে আর একটা ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতায় বসাতে যাচ্ছে। এখন যে সরকার চলছে,
এখন যে ধরে নিচ্ছি যে মন্ত্রীদেরকে ধরা হচ্ছে, যে শিল্পীদেরকে ধরা হচ্ছে, যেমন ধরেন একজন গায়িকা, ওনার নাম হচ্ছে মমতাজ, উনি আওয়ামী লীগের সংরক্ষিত আসনের মহিলা এমপি ছিলেন, উনি সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নয়। অথবা ধরুন ক্রিকেট খেলোয়াড়, ওনাকে হত্যা মামলার আসামি দেখানো হয়েছে এবং বলা হয়েছে জাতীয় ক্রিকেট দল থেকে প্রত্যাহার করে ওনাকে যেন দেশে ফেরত পাঠানো হয়, যাতে পুলিশ ওনাকে গ্রেফতার করতে পারে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এই মানুষটি, এই খেলোয়াড়টি কোনোভাবেই কোনো মানুষ হত্যার সঙ্গে জড়িত নয়। এই যে উদ্দেশ্য প্রণোদিতভাবে ইচ্ছে করে মানুষকে এইভাবে বিভিন্ন মামলা মোকদ্দমায় ফাঁসানো হচ্ছে, সেটা একটা ফেসিবাদী লক্ষণ। এবং দেখা গেছে তারা এমন ফেসিবাদী যে নিজেরা আইন প্রয়োগকারী হয়ে যাচ্ছে। গণপিটুনিতে, তাদের গণপিটুনিতে মানুষ মারা যাচ্ছে। এবং এটা আগে হয়েছে, সরকার তার জন্য দায়ী ছিল। ধরেন বিপ্লবের আগে, তথাকথিত বিপ্লবের আগে যেই ছাত্র নিহত হয়েছে দুর্ভাগ্যক্রমে, সবগুলি হয়েছে সরকারি ছত্রছায়ায়, পুলিশ তাদেরকে গুলি করে মেরেছে। তার মানে হচ্ছে এই হত্যার জন্য সরকার দায়ী। আপনি শেখ হাসিনাকে দায়ী করতে পারেন, রাষ্ট্র তার দায় নিতে হবে। রাষ্ট্রের বল প্রয়োগের কারণে সেই মানুষগুলি মারা গেছে, তাদের অপরাধ যাই হোক, সেটা একটা বিচার ব্যবস্থা স্বাধীনভাবে বিচার করবে। একজন মানুষের আইন বল প্রয়োগ করা সেখানে কোনো মানে কোনো অবস্থাতেই উচিত নয়। সেটা করবে শুধু রাষ্ট্র। তো আগে রাষ্ট্রপক্ষ করেছিল এবং তাদেরকে তার কৈফিয়ত দিতে হবে। এনিওয়ে শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন এবং তিনি বেঁচে গিয়েছেন, তাকে আর কৈফিয়ত দিতে হচ্ছে না। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে শেখ হাসিনা যখন পালিয়ে গেলেন, লুটপাট, অগ্নিসংযোগ, ডাকাতি, পুলিশ হত্যা, মানুষ মেরে উল্টো করে ঝুলিয়ে রাখা, সেই সবই দেখেছি। কিন্তু যারা সেই কাজগুলি করেছে তাদের কোনো রকম অধিকার নেই, লেজিটিমেটি নেই এইসব প্রতিশোধ নেওয়ার। তো আমাদের দেশে তো তাহলে আবার প্রতিশোধের রাজনীতি তৈরি হলো। এবং এখন যে বর্ডারে কোনো এক ছাত্রলীগের প্রাক্তন নেতার মৃতদেহ পাওয়া গেল এবং কোনো এক প্রাক্তন বিচারপতিকে পুলিশি হেফাজত থেকে হসপিটালে নেওয়া হলো, ওনার শরীরে অস্ত্রোপচার করতে হলো, তার মানে হচ্ছে তাদেরকে বল প্রয়োগ করা হচ্ছে। এই অর্গান কিন্তু যথেষ্টভাবে জারি আছে, যথেষ্টভাবে সক্রিয় আছে। অথচ বাংলাদেশে এরকমের ভয়াবহ বন্যা, তাদের সব কিছু ছেড়ে দিয়ে শুধু সেই দিকে মনোযোগ দেওয়ার কথা, কিন্তু তারা দিচ্ছে না। এই সরকার বা এখন তথাকথিত সরকারে যা কিছু অবশিষ্ট আছে, আওয়ামী লীগপন্থী প্রধানদেরকে, শিক্ষকদেরকে, ভিন্নধর্মী শিক্ষকদেরকে সব রকমের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে জোর করে এবং ক্ষেত্র বিশেষে তাদেরকে মারধর করে একটা অচল অবস্থা সৃষ্টি করা হয়েছে। এবং যাদেরকে ক্ষমতা নেওয়া হচ্ছে তারা সবাই জামাতপন্থী এবং বিএনপিপন্থী মানুষ। তারা কেউ নিরপেক্ষ নয়। নিরপেক্ষ হলে এত প্রতিশোধ পরায়ণ মানুষ হতে পারে না। তো কিছুদিন পরে এর থেকে ধরেন এই অবস্থা যদি চলতে থাকে, সেনাবাহিনী এখন পেছনে আছে, তারা খুব কঠোরভাবে এই দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য ক্ষমতা দখল করে ফেলবে। এবং এই তত্ত্বাবধায়ক সরকার বেশি দিন আর থাকবে না। তারপরে আমাদের আন্দোলন করতে হবে কিভাবে আবার সেনাবাহিনীকে হটিয়ে আমরা একটা গণতান্ত্রিক সরকার আনতে পারি। সেখানে জামাত ইসলাম যে এখন প্রস্তাব তুলছে যে তারা আপনার কি বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেবে। এত বড় একটা দল রাতারাতি কোনোভাবে আপনি জোর করে নিষিদ্ধ করতে পারবেন না। যেমন পারেন এই জামাত ইসলামকে কোনো কিছুই করতে পারে নাই। মানে কাগজে কলমে একটা দলকে নিষিদ্ধ করে দিলেই সেটা নিষিদ্ধ হয়ে যায় না। সেখানকার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে যারা সেই দলগুলিকে সমর্থন করে। তো আপনাদেরকে শুধু আমি বলছি, আপনারা এই আন্দোলন যে ব্যর্থ হয়েছে সেটা মোটামুটি 100 ভাগ ধরে নিতে পারেন। তাদের যারা আন্দোলন করে এই যে তত্ত্বাবধায়ক সরকারের সামনের দিকে সারিতে আছে, বিভিন্ন মন্ত্রণালয়ে যারা বাগবাটোয়ারা করে নিয়েছে, তাদের কোনো অ্যাক্টিভিটিস নেই।
এবং তাদের পক্ষ থেকে কোনো লোক আজকে পর্যন্ত দুর্গত এলাকায় যায় নাই, হেলিকপ্টারে যায় নাই। তাদের মিডিয়া কাভার দেখেন, যখন তারা আন্দোলন করেছে তারা কত উপস্থিত ছিল, এবং এখন যখন তারা ক্ষমতা পেয়ে গেল, এখন তাদের উপস্থিতি নাই বললেই চলে। জনগণের সামনে তারা আসছে না, এবং তারা খুব হিমশিম খাচ্ছে ওইসব মন্ত্রণালয়গুলিকে তাদের অধীনে আনতে, এবং তাদের ভিতরে একটা রাষ্ট্র চালনার কারো কোনো অভিজ্ঞতা নেই। এবং বাংলাদেশের এই যে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার মন্ত্রণালয় ছিল, আলাদা করে একটা দফতর ছিল, সেটাকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে, তার গাড়ি নষ্ট করে দিয়ে, সেটার যত রকমের ইনফ্রাস্ট্রাকচার আছে সব ধ্বংস করে দিয়ে একটা জাতি, একটা গোষ্ঠী তারা দস্যু হতে পারে, তারা বিপ্লবী হতে পারে না। তারা জনগণের সম্পত্তি শুধু নষ্ট করেছে। এই বিপ্লব থেকে, এই আন্দোলন থেকে আমাদের কিচ্ছু আশা করবার নাই। তারা দীর্ঘমেয়াদীভাবে আমাদের দেশকে আরও পিছিয়ে দিয়েছে। শেখ হাসিনা স্বৈরাচারী ছিল, আন্দোলন করতে হইতো যে তারা যেন গণতান্ত্রিক হয়। আমাদের এত শক্তি ছিল, তারা যা শর্ত দিত শেখ হাসিনা সেটাই মানতে বাধ্য ছিল। কিন্তু তারা একটি মাত্র শর্ত দিল, এবং সেই শর্ত হলো কি, শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে হবে। অথচ তারা শুরু করেছিল বৈষম্য বিরোধী আন্দোলন নামে, যদিও তাদের আন্দোলনটাই আসলে বৈষম্যমূলক। এর আগে যা ছিল সেটা বৈষম্য বিরোধী ছিল না। আপনার একটা দেশের, আমরা কথায় কথায় বলে থাকি যে হাতের 5 আঙ্গুল সমান নয়, তাহলে সবচেয়ে ছোট যে আঙ্গুলগুলিকে আছে তাদেরকেও সমাজের প্রয়োজন হয়, এবং তারাও যাতে সমাজে থাকতে পারে, বসবাস করতে পারে, তার ব্যবস্থা সরকারকে করতে হয়। এবং এই কোটা আন্দোলনে সেই সব কিছুর সমাবেশ ছিল, এবং সেগুলি ধ্বংস করে দিয়ে এখন শুধুমাত্র যাদের টাকা পয়সা আছে, যারা ভালো পড়ালেখা করতে পারে, তারা সমাজের মাথায় চড়ে বসবে, এবং তারা তাদের ইচ্ছে মতো তাদের যেভাবে সুবিধা হয়, গরিব মানুষ যাতে আরও গরিব থাকে, দুর্বল মানুষ যাতে আরও দুর্বল থাকে, শুধু তার ব্যবস্থা করবে। এই আন্দোলন থেকে আর কিছুই হবে না। আমরা বানরের হাটে লাথি তুলে দিয়েছি, এখন আমাদের দেশ শাসন করবে এই প্রতিশোধের রাজনীতিবিদেরা। জামাত এবং বিএনপি আমাদের পরবর্তী সরকার গঠন করবে, এবং তাদের বিরুদ্ধে আমাদের দীর্ঘমেয়াদী লড়াইয়ের জন্য নিজেদেরকে তৈরি করতে হবে। অবশ্য জামাত এবং বিএনপি ক্ষমতায় আসবে নির্বাচনের মাধ্যমে, তার আগে আসবে এই তত্ত্বাবধায়ক সরকারকে পিছনে ফেলে সামরিক সরকার। সামরিক সরকারের বিরুদ্ধে আগে আমাদেরকে লড়াই করতে হবে। সেটাও একটা দীর্ঘমেয়াদী এবং রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। শেখ হাসিনা যত মানুষ মেরেছিল তার চেয়ে বেশি মানুষ মারা যাবে, তার চেয়ে বেশি রক্ত আমাদের ঝরাতে হবে এইসব দানবগুলিকে দূর করার জন্য। তো যাই হোক, আমি অত্যন্ত দুঃখিত আপনাদেরকে কোনো ভালো সংবাদ দিতে পারলাম না, কিন্তু আমি নিশ্চিত করে জানি, আমি আপনাদের মতো আপনাদের সাথে প্রার্থনা করি যেন আমাদের দেশের মানুষ সুখে থাকে, শান্তিতে থাকে, ভালো থাকে। কিন্তু যেইভাবে দেশ আগাচ্ছে এই দানবের হাতে, আমাদের দেশ কোনো দিন ভালো থাকতে পারে না। আমাদের ভালোর জন্য চেষ্টা করতে হবে, এবং কী করে এর থেকে উদ্ধার পেতে হয়, উত্তরণ হতে হয়, সেটা আমরা পরবর্তী ভিডিওগুলিতে দেখব। আপনারা আশা করি সাথে থাকবেন, এবং আমাদের পরবর্তী একটা দেশ কিভাবে, একটা সমাজ কিভাবে, একটা রাষ্ট্র কিভাবে গঠিত হতে পারে তা নিয়ে বিস্তারিত কথা বলতে হবে। এইভাবে কোনো বিপ্লব কোনো দিন সম্ভব না। ওকে, সবাই ভালো থাকবেন। আগামী ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে, আবার কথা হচ্ছে।